একটি পাকাপোক্ত বাড়ি, পুরনো বাড়ির এক বিশাল উঠান। রামু নামের এক লোক সেই বাড়ির পাহারাদারির কাজ করত। রামু আর তার স্ত্রী রমনা এবং তাদের ছোট্ট মেয়ে এই বাড়ির পাশে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাস করত তারা। সংসারের অভাবের ছাপ যেন তাদের চেহারায় নিঃসঙ্গ ও হতাশার মাধ্যমে ফুটে ওঠে। বউ, আমি এই খড়গুলো উঠোনে ছড়িয়ে দিচ্ছি। এগুলো ভালো করে রোদে শুকিয়ে তুলতে হবে। এগুলো দিয়ে আমাদের ঘরের চালটা যে আবার নতুন করে মেরামত করতে হবে, নয়তো বর্ষাকালে এই ঘরে থাকা আমাদের পক্ষে দুষ্কর হয়ে যাবে গো। হ্যাঁ, আমাদের এই কুঁড়ে ঘরে ভালোভাবে দিন কাটানো তো অনেক কঠিন, কিন্তু তবুও তো একসাথে আসি, এটাই তো অনেক। হ্যাঁ গো, জানো তো বিধাতার কাছে আমি সব সময় প্রার্থনা করি সুখে দুঃখে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। তাতে আমাদের যতই অভাবের দিন আসুক না কেন, আমার বিশ্বাস এই কুঁড়ে ঘরে একদিন আমাদের ভালো দিন আসবেই আসবে। হ্যাঁ গো, জানো তো বিধাতার কাছে আমি সব সময় প্রার্থনা করি সুখে দুঃখে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। তাতে আমাদের যতই অভাবের দিন আসুক না কেন, আমার বিশ্বাস এই কুঁড়ে ঘরে একদিন আমাদের ভালো দিন আসবে। সই, চল আমরা কানামাছি খেলি। হ্যাঁ সই, এই খেলাটা আমারও খুব পছন্দ। তোদের এই বাড়ির উঠোনটা এত বড়, খেলতেও অনেক আনন্দ হয়। আর আমাগো সবার বাড়ির উঠান কত ছোট ছোট, সেখানে খেলতেও একটু ভাল লাগে না। তোদের মতো আমাদের বাড়ির উঠোনও তো ছোট। আমাদের বাড়ির উঠোনটা একদম নেই বললেই তো চলে। এটা তো আমাদের বাড়ির পাশের উঠান, তবে আমার বাবা এই বাড়ির পাহারাদার হিসেবে কাজ করে, তাই বলে তো বাড়ির উঠোনে আমরা খেলতে পারি। তোদের বাড়ির পাশে এমন একটা উঠোন আছে বলেই তো আমরা সকলে এইভাবে খেলতে পারি। হ্যাঁ, তোরা আমার সাথে খেলতে আমার বাড়িতে আসিস, এটাও যে আমার খুব ভাল লাগে। হ্যাঁ গো বউ, শুনছো? কাল সকালে তুমি একবার বড় বাড়ির ভেতরটা পরিষ্কার করে রেখো। যদিও আমি প্রত্যেক দিন বাড়িটা পরিষ্কার করি, তবুও কাল একটু ভালো করে পরিষ্কার করো, কেমন? কেন গো, কেউ আসবে নাকি? হ্যাঁ গো, সেদিন তোমায় বললাম না ওই বড় বাড়িটা শহর থেকে আসা এক বাবু ভাড়া নিতে চাইছে গো। তিনি কাল সকালে তার স্ত্রীকে নিয়ে আসবেন। আসলে তিনি আমাদের গায়ে কৃষকদের উপকারের জন্য আসছেন গো। এখন থেকে তিনি আর তার স্ত্রী এখানেই থাকবেন। সে কি কথা বাবা? তাহলে এ বাড়িতে তো আর যখন তখন যাওয়া যাবে না আমাদের, আর আমাদের পাশের বাড়ির উঠোনটিতেও আমাদের খেলাও বন্ধ হয়ে যাবে। জানি না রে মা, যারা বাড়িটা ভাড়া নিতে চাইছে তারা কেমন লোক হবে, আদৌ সে বাড়িতে আমাদের আনাগোনা পছন্দ করবে কিনা সেসব এখন বলতে পারছি না আমি। আগে ওনারা আসুক, তারপর দেখা যাবে। আজই আমার সইদের সাথে কত আনন্দ করে খেললাম উঠোনটিতে, আর আজই আমার সইরা বলছিল ওদের এখানে খেলতে খুব ভালো লাগে। কিন্তু এখন থেকে যদি সেটা বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার সইদের সাথে আমার আর খেলা হবে না। না না, আমায় কিছু একটা করতেই হবে, যেন এই উঠোনটি কার ওটা খুলে না যায়। পরদিন শহর থেকে আসা রাজীব নামের এক লোক বাড়িটা ভাড়া নিতে চলে আসে। রামু ও তার স্ত্রী তাদের ব্যাগপত্র বাড়ির ভেতরে নিয়ে যায়। হ্যাঁ গো, এই বাড়িটি দেখে তো আমার কেমন গা ছমছম করছে। বড্ড পুরনো যুগের বাড়ি এটা, আর তুমি কিনা এই বাড়িতেই ভাড়া নিলে? তোমার আর ছেলে মানুষই স্বভাবটা গেল না গো বউ, এখনো সেই বাচ্চাদের মতো আচরণ করো। এত বড় মেয়ে কিনা আবার ভূতের ভয় পায়। সে তুমি আমায় যতই বাচ্চা মানুষ বলো না কেন, আর যাই হোক না কেন, তুমি না হয় বুঝলাম অনেক সাহসী পালোয়ান, কিন্তু আমার তো বাবা অত সাহস নেই। আমার তো এমনিতেই ভূতের ভয় আছে। রাতে ঘুমের ঘোরে বারবার ভূত বলে চেঁচিয়ে উঠি আমি, সেসব তো তুমি জানোই।
জেনে শুনে এমন বাড়িতে আমায় কেন নিয়ে আসলে? না না বাপু, হ্যাঁ এখনো সময় আছে, চলো ফিরে যাই। আমি এ বাড়ির ভেতর যেতে চাই না। তখনই সেখানে পপি আর সাথে গায়ের 2-3টি বাচ্চা ছেলে মেয়ে সেখানে আসে। হ্যাঁ বৌদিদি, একদম ঠিক বলেছ। এখান থেকে সবাই চলে যায়, বরং এ বাড়িতে সত্যিই ভূত আছে। আমরা কেউ তো ভয়ে এ বাড়িতেই চাই না। ওই দেখো দেখো, বাচ্চাগুলো কি বলছে। আমার মনে হচ্ছে আমার ধারণাটা একদম ঠিক। শিগগির চলো এখান থেকে। আহা, এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। আমি কি এখানে শখ করে এসেছি নাকি? তুমি জানো না আমার চাকরির সুবাদে এই গায়ে আসতে হয়েছে। আর এখানে কেউ ভাড়া বাড়ি দেয় না। আর সৌভাগ্যক্রমে এই বাড়িটি আমি পেলাম, তাই এই বাড়িতে বাধ্য হয়ে উঠতে হলো গো। এই বাড়িটি দেখতে পুরনো হলেও এই বাড়িতে কোনো সমস্যা নেই বাপু। বাচ্চাগুলো মজা করছে। আমি বলছি আপনারা নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে পারেন। আর শুধু শুধু ভুল ধারণা নিয়ে গা ছেড়ে চলে যাবেন না। আপনি যে আমাদের গায়ের চাষিদের উপকার করবেন বলে এখানে এসেছেন, সেটা তো আমরা জানি। আপনি চলে গেলে গায়ের কৃষকদের কৃষিকাজের ব্যাপারে অনেক কিছু অজানা থেকে যাবে। শুনলে তো বউ, এই লোকটি কি বলল? এখন তুমি এত বড় লোকের কথা বিশ্বাস করবে নাকি ওই ছোট ছোট বাচ্চা মানুষদের কথা বিশ্বাস করবে বলো তো? হ্যাঁ মেম সাহেব, কিচ্ছু হবে না। আপনারা এই বাড়িতে থাকতে পারেন নিশ্চিন্তে। আর আমরা তো আছি, কোনো বিপদ আপদে ডাকলেই চলে আসবো। আর এই যে পপি, বাচ্চাগুলোকে সঙ্গে করে এসব বানিয়ে বানিয়ে কি কথা বলছিস? হ্যাঁ? রমনার কথায় বাচ্চাগুলো সেখান থেকে দৌড়ে পালায়। আর তারপর রাজীব তার বউ সুলেখাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটা একটু পুরনো অগোছালো হলেও বেশ বড় সড়ো ছিল। বাড়িটি সুলেখার পছন্দ হয়। কিছুদিন পর থেকেই রাজীব তার কাজে প্রতিদিন সকালে মাঠ পরিদর্শন করার জন্য বাইরে বেরিয়ে যেতেন। সুলেখা যেহেতু গ্রামের পরিবেশে নতুন, বাড়ির চারপাশে একাকী সময় কাটাতেন। একা একা কত সময় থাকা যায়, আমার মোটেই ভাল লাগছে না। যাই, গ্রামের আশপাশটা একটু হেঁটে আসি গিয়ে। এই বলে সুলেখা বাইরে বেরোয়। আর রমনা তাকে বাড়ির বাইরে দেখে বলে, মেম সাহেব, আপনি একা একা কোথায় যাচ্ছেন? এই তো, বাড়ির ভেতরটা একা একা থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু গ্রামটা ঘুরে দেখি। আপনি তো এই গায়ে নতুন, গায়ের কিছুই তো চেনেন না। চলুন, আপনাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর তারপর বাড়িতে ফিরে এসে বিকেল বেলা আমি আপনাকে নতুন ধানের পিঠা করে খাওয়াবো। বাহ, এ তো দারুণ ব্যাপার। ঠিক আছে, চলুন তাহলে। এরপর রামুর বউ রমনা সুলেখাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখায়। সুলেখা গ্রাম ঘুরে ভীষণ আনন্দিত হয়। বিকেলে রামুর বউ রমনা সুলেখাকে রান্নাঘরে বসিয়ে পিঠা তৈরি করে খাওয়ায়। দারুণ হয়েছে তো খেতে। আমরা শহরের মানুষ, সচরাচর এমন পিঠাপুলি খেতেই পাই না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেবেন না ম্যাম সাহেব, আপনি খুশি হয়েছেন এটাই অনেক। আমরা গরিব মানুষ, দেওয়ার মতো তো কিছুই নাই আমাদের কাছে, তাই ভাবলাম আপনারা একটু পিঠা বানাইয়া খাওয়াই, তাইলে নিজের কাছেও ভাল লাগবো, তাই করলাম আর কি। আমি যে নিয়ম বললাম ঠিক সেভাবেই যদি আপনারা ফসলের চাষ করেন আর সঠিক নিয়ম মতো তাতে ওষুধ দেন, তবে আর আপনাদের ফসল নষ্ট হবে না, বরং বিপুল পরিমাণে ফসল হবে। আজ আপনার কাছ থেকে যত তথ্য জানলাম, এগুলো তো আমাদের অজানা ছিল। তাই আমরা যখন ফসল রোপণ করছি অনেক কম ফসল হইছে, এইবার দ্বিগুণ ফসল পাইতে পারি আমরা। আপনাদেরকে সাহায্য করবার জন্যই তো আমাদের এই কাজে নিয়োজিত করা হয়েছে। আপনারা ভালো ফসল ফলালে তবেই তো আমরাও ভালো মানের ধান, চাল, গম ও অন্যান্য শস্যদানা পাবো। আপনাদেরকে সাহায্য করা মানে তো শুধু আপনাদেরকে একার সাহায্য নয়, বরং আমাদের গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশে যদি বিপুল পরিমাণে ফসল হয় তাহলে তো আর বাইরে থেকে আমদানিও করতে হবে না, আর আমাদের দেশীয় মুদ্রার অপচয় হবে না। হ হ, ঠিক কথা কইছেন দাদা বাবু।
আপনার বলা নিয়ম অনুযায়ী আমরা ফসল ফলামো। অধিক ফসল ফলাইতে পারলেই তো আমাগো নিজেদের সংসার চালানোর পরেও দেশের উপকারের কাজে লাগবো। আর দাদা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ভালো ফসল ফলাইতে পারলে আপনারে আর কোনো ফসল কিনে খাইতে হইব না। না 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 না, এই কাজ তোমরা মোটেও করতে যেও না। আমি তোমাদেরকে সঠিক উপদেশ দিচ্ছি, আর তার জন্য তো আমি একটা জায়গা থেকে পারিশ্রমিক পেয়েই যাচ্ছি। তবে কেন তোমরা শুধু শুধু আমাকে অতিরিক্ত কিছু দিতে যাবে বলো? এসবের কোনো প্রয়োজন নেই। তোমরা তোমাদের জীবন নিয়ে এগিয়ে চলো। আপনি অনেক ভালো মানুষ দাদা বাবু, বিধাতা আপনার মঙ্গল করুক। এই বাড়িটা তো বেশ পুরনো, তবে সুন্দর। আমি মনে করি এখানে আমাদের নতুন জীবনের শুরু হতে পারে। তুমি কি বলো সুরেখা? তবে আমাদের যত্ন নিতে হবে এই বাড়ির চারপাশ, বিশেষ করে উঠোন। আমি ঠিক করেছি এখানে সবজি চাষ করব। ওই দেখো না, উঠোনের একপাশে পেঁপে গাছ দেখতে পাচ্ছি। আমার তো পেঁপে ভীষণ পছন্দ। ভাবছি এখানে আরো পেঁপে গাছ লাগাবো, তাহলে তো খুব ভালো হবে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে কালই আমি তোমাকে বেশ কিছু ভালো জাতের পেঁপের চারা এনে দেব। তুমি সেগুলোকে যত্ন করে বাড়ির উঠোনে রোপণ করে দিও, কেমন? এরপর তারা পেঁপে গাছ লাগানোর কাজ শুরু করে। সুলেখা খুব যত্ন সহকারে গাছগুলোর দেখভাল করে। বাহ বাহ মেম সাহেব, আপনি দেখছি শহরের মানুষ হয়েও বেশ গাছপ্রেমী হয়ে উঠেছেন। কি সুন্দর গাছ হয়েছে আপনার উঠানে। হ্যাঁ, আমি আর আমার বর দুজনেই খুব গাছপ্রেমী। এই বাড়িতে নতুন লোক আসার পর থেকে আমাদের খেলায় ব্যাঘাত ঘটছে। চাও বা একটু লুকিয়ে খেলতে পারি, তাও আবার পেঁপে গাছের ফলন যদি আমাদের খেলার জায়গায় এসে পৌঁছায়, তবে তো খেলায় আমাদের খুব সমস্যা হবে। এই পেঁপে গাছগুলো যদি বড় হয়, আমাদের খেলায় ব্যাঘাত ঘটবে। লোকগুলো যদি এখান থেকে চলে যেত না, তাহলে কতই না ভালো হতো। আমাদের খেলার আর কোনো ঝামেলা হতো না। আমি জানি আমাকে কিছু একটা করতে হবে। শেষবারের মতো আরেকবার চেষ্টা করতে হবে। পেঁপে গাছে জল দেওয়ায় ব্যস্ত ছিল সুলেখা। পপি কিছু সময় সুলেখার গাছের পাশে গিয়ে ভূতের ভয় দেখানোর চেষ্টা করে। এই যে দুষ্টু ছেলে মেয়ে, আমি জানি তোমরা ভূতের ভয় দেখানোর জন্যই এমন সেজেছ, কিন্তু আমি তো আর ভয় পাবো না। আমি তো জেনে গেছি তোমাদের দুষ্টুমির ব্যাপারে। সুরেখা সতর্ক ছিল এবং তার চতুরতা ও সাহসের জন্য সে ভয়ে পা পিছিয়ে নেয় না। তুমি আবার আমায় ভয় দেখাতে চাচ্ছ? কিন্তু কেন? আমাকে শুধু শুধু ভূতের ভয় কেন দেখাতে চাচ্ছ তোমরা? তোমরা বরং এখানে খেলো না, তোমাদের কোনো বাধা দিব না। শোনো, এখানে যে আমি পেঁপে গাছ লাগিয়েছি, এগুলো চাইলে তোমরাও যত্ন নিতে পারো। যখনই পেঁপে গাছে পেঁপে হবে না, তখনই তোমাদের সকলকে পেঁপে খেতে দেব। মিষ্টি পেঁপে খাবে তো তোমরা? সত্যি বলছো? তাহলে আমি গাছের যত্ন নেব। আমরাও নিমু। তারপর সুরেখার কথা মতো ছেলে মেয়েগুলো গাছের যত্নের প্রতি আগ্রহী হয়। দিন দিন সুরেখার লাগানো পেঁপে গাছগুলো বাড়তে থাকে। আরে বাহ, পেঁপেগুলো অনেক বড় হয়েছে তো। আমি তো ভাবতেই পারছি না আমাদের যত্ন নেওয়া গাছটিতে এতগুলো পেঁপে হতে পারে। বুঝলে তো, যত্ন নেওয়া জিনিসে কত ভালো ফল দেয়। হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে এখন থেকে গাছের যত্ন নেবে তো, আর গাছ লাগাতে আগ্রহী হবে তো? হ্যাঁ। এইদিকে একদিন রামুর স্ত্রী রমনা রান্নাঘরে বসে কাঁদতে থাকে। তার কাছে রান্নার জন্য কিছু নেই বলে। চাল ডাল কিচ্ছু নেই রান্না করার মতো। এইভাবে কি জীবন চলে নাকি? জীবন তো আরো কঠিন হয়ে উঠছে দিন দিন। তুমি এই বাড়ি পাহারা দেবার বদলে কত টাকাই বা পাও? আমি বলি কি, তুমি এসে মাঠে কৃষি কাজ করো। ঠিক আছে বউ, তুমি এত চিন্তা করো না। আমি দেখছি বাইরে গিয়ে কোনো কাজের খোঁজ করতে পারি কিনা।
তখনই সুরেখা রামুদের বাড়ি আসে রমনার খোঁজে, আর রমনাকে সে রান্নাঘরে কাঁদতে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এই দেখো না, আমাদের গাছে কি সুন্দর পেঁপে হয়েছে, আমি তোমাদের জন্য পেঁপে নিয়ে এলাম। আর এসে দেখছি কিনা তুমি কাঁদছো। কিন্তু রমনা বৌদি, তুমি কাঁদছো কেন? কাঁদছি আবার কেন মেম সাহেব? হতভাগা গরিব দুঃখী মানুষ আমরা, দিন এনে দিন খাই, মাঝে মাঝে সেটাও জুটে না। আর তাছাড়া এই বাড়িটা পাহারা দেবার বদলে সে তো তেমন কোনো পয়সাও পায় না, তাই সংসার চালাতে মাঝে মাঝে হিমশিম খেতে হয়। আজ দেখোই না, আমার রান্না করার মতো কিচ্ছু নেই, তাই তো বসে বসে কাঁদছি আর বসে বসে ভাবছি আমরা না হয় না খেয়ে দিন পার করতে পারবো, কিন্তু এই ছোট্ট মেয়েটি মুখে অন্তত কিছু তুলে দিতে হবে। তো কি তুলে দেব বলুন তো? বুঝেছি, এই নাও, তোমাদের জন্য কিছু পাকা পেঁপে আর কাঁচা পেঁপে এনেছি। এখান থেকে কিছু রান্না করে খাও, আর আমি আমাদের ঘর থেকে কিছু চাল দিয়ে যাচ্ছি। না না মেম সাহেব, সেসবের প্রয়োজন নাই, আপনি শুধু শুধু এসব করতে যাবেন না। না কেন করছো? এখন তো আমরা একে অপরের প্রতিবেশী, আর প্রতিবেশী পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর শোনো, কাঁচা পেঁপে দিয়ে কিছু রান্না করতে পারো, বাকি পেঁপেগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ম্যাম সাহেব, আমি যে ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি আমার বড় উপকার করলেন। কিছু কাঁচা পেঁপে রান্না করে আর কিছু পেঁপে রামুকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠাও। পেঁপে নেবে গো, পেঁপে পেঁপে লাগবে, পেঁপে পেঁপে নেবে গো, পেঁপে। কি গো রামু, তুমি আবার পেঁপে আনলে কোথা থেকে? আসলে আমাদের বাড়ির পাশের যে বড় বাড়িটিতে আমরা কাজ করি, সেই বাড়ির নতুন মেম সাহেব এই পেঁপে গাছগুলো বাড়ির উঠানে লাগিয়েছে গো। আর সেই পেঁপে গাছগুলোতে অনেক ভালো পেঁপে হয়েছে, আর মেম সাহেব এগুলো আমাকে বিক্রি করতে পাঠিয়েছেন। বাহ, পেঁপেগুলো দেখেও মনে হচ্ছে বেশ ভালো জাতের পেঁপে। দাও তো দেখি, বাড়ি নিয়ে খেয়ে দেখি কেমন খেতে। ভালো লাগলে আবার কিনবো তোমার থেকে, কেমন? ভালো মানে কি, অবশ্যই ভালো হবে, এই নিন। আর আমি আপনাকে বলছি, এই পেঁপে খেয়ে আপনি আবার আসবেন। এরপর রামু সেগুলো বিক্রি করে সেই পয়সা দিয়ে তাদের জন্য চাল ডাল কিনে বাড়ি ফেরে, আর তারপর তাদের জীবনে একটু ভালো দিন আসে। হ্যাঁ গো, আমি চাল ডাল নুন তেল সবই নিয়ে এসেছি। যাও গিয়ে রান্না করো, তারপর মেয়েকে নিয়ে একসাথে বসে খাবো, কেমন? জানো মা, পাশের বাড়ির ওই নতুন বৌদি, উনি আমাদের রোজ পাকা পেঁপে খেতে দেয়। সেই পেঁপেগুলো যে কি মিষ্টি, আর কি যে ভালো খেতে, আমার খুব ভাল লাগে মা। সত্যি রে, মেম সাহেব খুবই ভালো মানুষ। আর রমনা, তুমিও তো মেম সাহেবের মতো পারো নিজেদের বাড়িতে কটা পেঁপে গাছ লাগাতে, তাহলে আমরাও তো পেঁপে খেতে পারি, আর সেগুলো বিক্রিও করতে পারি। তুমি কি যে বলো না, মাঝে মাঝে আমি বুঝতেই পারি না। কারণ আমি যে আমাদের বাড়ির উঠোনে পেঁপে গাছ লাগাবো, আমাদের বাড়ির উঠোনে অত জায়গা কোথায়? পাশেরও বাড়ির উঠোনটা তো অনেক বড়, তাই তো সেখানে গাছ লাগানো সম্ভব হয়েছে। ও তাই তো, আমি তো ভুলেই গেছি, আমরা এই ছোট্ট করে ঘরটিতে বাস করি। তাছাড়া আমাদের তো কোনো জায়গা জমিও নেই। বাড়ির উঠানটির মতো যদি আমাদেরও একটা উঠান থাকতো, তাহলে আমরাও হয়তো ওভাবে পেঁপে চাষ করতে পারতাম। এরপর একদিন রাজীব ও তার স্ত্রী সুরেখা তাদের শহরে ফিরে যাবার কথা রামু ও তার স্ত্রীকে জানায়। তোমরা খুবই ভালো মানুষ, আমরা এখানে যতদিন থেকেছি তোমরা আমাদের পাশে সব সময় থেকেছ,
তাই তোমাদেরকে আমরা কখনোই ভুলবো না। আপনারা চলে গেলে আমাদেরও ভালো লাগবে না। আপনারাও তো আমাদের সুখে দুঃখে সবসময় সাহায্য করেছেন। আপনারা চলে গেলে আমাদের কি হবে তা আমি জানি না। আজ আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এসেছে আপনাদের জন্য। হ্যাঁ, সুরেখা বৌদি আমাদের পাশে থেকেছে, এতে আমাদের অনেকদিন না খেয়ে থাকতে হয়নি। তাই আপনারা চলে গেলে আবারও হয়তো আমাদের জীবনে কষ্ট চলে আসবে। এইভাবে বলো না, আমরা চলে যাচ্ছি তো কি হয়েছে? এই দেখো না, আমার লাগানো উঠোনের পেঁপে গাছগুলো তোমাদের জন্যই তো রেখে যাচ্ছি। এগুলো দিয়ে তোমরা তোমাদের সংসারে সচ্ছলতা ফেরাতে পারবে। আর তোমরা যদি বাড়ির উঠোনে পেঁপে চাষ করো তবে তোমাদের আর কষ্ট থাকবে না। সে কথা আমিও ভেবেছি এর আগে, কিন্তু কি করব বলুন? আমাদের তো কোনো উপায় নেই। আমাদের বাড়ির উঠানে তো কোনো জায়গাই নেই। তোমাদের বাড়ির উঠানে জায়গা নেই তো কি হয়েছে? তোমাদের পাশের বাড়ির ওই উঠানে তো অনেক জায়গা আছে। আর এই বাড়ির ভালো মন্দ সবকিছু দেখভাল তোমরাই করো। তাহলে তোমাদের অবশ্যই অধিকার আছে ওই বাড়ির উঠোনে কিছু ফলন করে খাওয়ার। আর পেঁপে চাষ খুব খরচের তো নয়, কিন্তু অনেক লাভ আছে। বলছি, আমরা চলে গেলেও তোমরা ওই বাড়ির উঠানে পেঁপে চাষ করবে, আর তারপর তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে এতে। দেখো রমনা, গাছ ভর্তি কি সুন্দর পেঁপের ফুল এসেছে গো, আর পেঁপেও ধরেছে অনেক। হ্যাঁ গো, আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখে। বউ, শিগগির এসো, গাছে অনেক পেঁপে পেকে আছে। আজ বাজারে অনেকগুলো পাকা পেঁপে নিতে পারবো। আর জানো বউ, আমাদের গাছের পাকা পেঁপে খেতে গায়ের মানুষ খুব পছন্দ করে, আর চড়া দামে সেগুলো কিনেও নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওমা, ওমা দেখো, আমার সইরা এসেছে। তাদেরকে একটু পাকা পেঁপে খাওয়াও না মা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি বাপু, একটু দাঁড়া। এ কি রামু, তুমি আজ কাঁচা পেঁপে আনোনি কেন? আমার গিন্নি তো বলেছে তোমার কাছ থেকে যেন আজ কাঁচা পেঁপে কিনে নিয়ে যাই। জানো রামু, তোমার গাছের কাঁচা পেঁপের তরকারি রান্না করলে সেটা মধুর মতো খেতে লাগে। আজ অনেক পাকা পেঁপে রয়েছে বলেই তো কাঁচা পেঁপে আনিনি। তা আপনাদের যে পাকা পেঁপের পাশাপাশি কাঁচা পেঁপেরও চাহিদা থাকবে সেটা আমি বুঝতে পারিনি। যাক, আপনি চাইলে কিন্তু আমার বাড়িতে গিয়ে নিয়ে আসতে পারেন। আমার গিন্নি সব সময় পেঁপে বাগানের দেখভাল করে, তাকে গিয়ে বললেই সে গাছ থেকে পেঁপে পেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি তাহলে তোমাদের পেঁপের বাগান থেকেই গিয়ে পেঁপে নিয়ে আসছি, কেমন? আচ্ছা আচ্ছা। এই যে রামুদা, আমায় একটু পাকা পেঁপে দাও তো। আমার ছেলে মেয়েগুলো তোমার বাড়ির পাকা পেঁপে খাবে বলে হাফির দেশ করে মরছে। কি যে জাদুর পেঁপে গাছ লাগিয়েছো না, তুমি এত ভালো পেঁপে গাছ কোথায় পেলে? এই পেঁপের চারাগুলো তো আমাদের শহরের বাবু আর মেম সাহেব নিজে লাগিয়ে দিয়ে গেছেন, আর সেগুলোই আমরা এখন বারবার রোপণ করছি। ওনারা বড্ড ভালো মানুষ গো, ওনাদেরকে কখনোই ভোলা যাবে না। ওনারা এই পেঁপের মাধ্যমে হলেও বারবার আমাদের মনে আসে। আজ আমাদের সংসারে কোনো অভাব নেই, কোনো দুঃখ কষ্ট নেই। আর এই সবই হয়েছে পাশের বাড়ির পেঁপে চাষ করার ফল। সুরেখা, সাহেব ঠিকই বলেছিল, এই পেঁপে চাষ আমাদের জন্য আশীর্বাদ। এখন আর কোনো কষ্ট নেই আমাদের জীবনে। আমাদের পরিবার এখন ভালোভাবে চলতে পারছে গো। তোমার কথা একদিন সত্যি বিশ্বাস হয়েছিল, আজ সেই বিশ্বাসেরই ফল পেলাম। কুড়ে ঘরেই আজ আমাদের শান্তি মিলেছে গো।